আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন, স্কিল ডেভেলপ করেন। তো আজকে আমরা নিয়ে আসলাম যোগানের স্থিতিস্থাপকতা। আমরা অধ্যায় 2 চাহিদা তত্ত্বে আমরা জেনেছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা। এখন অধ্যায় 3 যোগান তত্ত্বে আমরা আজকে জানতেছি যোগানের স্থিতিস্থাপকতা। তো যারা চাহিদার স্থিতিস্থাপকতা জানেন তারা তো তাদের কাছে তো এটা পানির মতো একবারে সহজ, আর যারা জানেন না এই প্রথম স্থিতিস্থাপকতা রিলেটেড কোনো ভিডিও দেখতেছেন তো তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা আসলে জেনে নিই যে যোগানের স্থিতিস্থাপকতা কি। দেখেন আমি এখানে যা লিখেছি আপনারা একটু তুলে নিতে পারেন, আর পরবর্তীতে আমি যা যা লিখবো সেগুলো আমার সাথে সাথে কি করতে পারেন, তুলে নিতে পারেন। এখানে লিখেছি যে দামের শতকরা পরিবর্তনের প্রভাবে যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন। দামের পরিমাণের শতকরা পরিবর্তনের প্রভাবে যোগানের পরিমাণের শতকরা পরিবর্তন। তো আমরা যোগান বিধি অনুযায়ী কি জানি? আমরা জানি অ্যাকর্ডিং টু যোগান বিধি অনুসারে, তাই তো, যদি দাম বাড়ে তাহলে যোগানও কি হয়, বাড়ে। আর দাম যদি কমে তাহলে যোগানও কি হয়, কমে। তাহলে দামের পার্সেন্টেজ চেঞ্জের ফলে যোগানের যে পরিমাণ পার্সেন্টেজ চেঞ্জ হয়, হ্যাঁ, এই সম্পর্কটাই হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। মানে দামের একটা শতকরা পরিবর্তন হয়েছে, ফলে যোগানেরও শতকরা কিছু পরিমাণ পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা বাড়তেও পারে, পরিবর্তনটা কমতেও পারে, হ্যাঁ, দামেরও পরিবর্তনটা বৃদ্ধিও হইতে পারে, দামের পরিবর্তনটা হ্রাস হইতে পারে। এটাই হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসি আমরা যোগানের স্থিতিস্থাপকতা আমাদেরকে নির্ণয় করতে বলা হয় পরীক্ষায়। আমরা যারা এইচএসসি লেভেলে আছি, আমি এখানে হয়তো মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বিবিএ অনার্স লেভেলে লিখছি, বাট এই টপিকটা এইচএসসি শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি আমাদের যে গ নং প্রশ্ন এইচএসসির বা হ্যাঁ সেইখানে কিন্তু এটা বিশেষ করে আসে অনেক ইয়াতে। তাহলে আমরা জানি যোগানের স্থিতিস্থাপকতা যেটা, ঠিক আছে, এটাকে আমরা বলা হয় ইংলিশে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। কি বলি? ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এটাকে আমরা সংক্ষেপে লিখি ইএস। এই ইএস দ্বারা কি বোঝায়? ইলাস্টিসিটি অফ সাপ্লাই বোঝায়। তো যখনই আমরা যোগানের স্থিতিস্থাপকতা করি, যোগানের স্থিতিস্থাপকতা আমরা এই চলক দ্বারা কি করি, প্রকাশ করে থাকি। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো দেখেন আমাদের যে যোগানের স্থিতিস্থাপকতা, আমাদের কি যোগানের স্থিতিস্থাপকতা, তো এটাকে তো আমরা ইএস লিখতেছি। ইএসটা হচ্ছে কেন, কিভাবে হচ্ছে? দামের শতকরা পরিবর্তনের ফলে কি, দামের শতকরা পরিবর্তনের ফলে কি হইতেছে, যোগানের শতকরা পরিবর্তন হইতেছে, তাই তো। কি হইতেছে মনে রাখবেন, যেটার কারণে পরিবর্তন হয় সেটা হরে বসে, আর যেটা পরিবর্তন হয়, প্রভাবিত হয়ে পরিবর্তন হয়, সেটা কিন্তু লবে বসে। এই তো আমাদের মূল বিষয়, তাই না? তো এইটারে কি আমরা এইভাবে লিখতে পারি যে পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। পারি কি পারি না, তাই না? এই কথাটারই আমরা এইভাবে কি করতে পারি, লিখতে পারি। এই যে চিহ্ন, এটার বলা হয় ডেল্টা, না ডেল বলে আমি ভুলে গেছি, যাক, এই যে চিহ্নটা, এটা দ্বারা বোঝায় পরিবর্তন। এটা দ্বারা কি বোঝায়? পরিবর্তন। আর পার্সেন্টেজ এইটা দেওয়া মানে কি, শতকরা পরিবর্তন। তো আমরা এই কথাটারই কি এইভাবে লিখতে পারি না? পারি কি পারি না? অবশ্যই পারি আমরা। তাহলে চলেন এটারে আমরা আরেকটু বিস্তারিত করি। এটারে কি আমরা এইভাবে লিখতে পারি না? দেখেন এইটা কিভাবে আসছে আমি বলুন না। চাহিদার স্থিতিস্থাপকতা যারা দেখছেন তারা একটু দেখেন। আজকে শরীর খারাপ, হ্যাঁ, তবু জোর করে ভিডিও করতেছি, অনেক কিছু করা হয় না, ভিডিও জমে গেছে অনেকগুলা। তো এখন 100 100 গুণ আকারে আছে, তাহলে আমরা 2 100 কাটলাম,
কাটার পরে থাকে আমাদের শুধু এটা, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড বাই কোয়ান্টিটি সাপ্লাইড ডিভাইডেড বাই চেঞ্জ অফ প্রাইস বাই প্রাইস। তাই তো, এই তো রইল আমাদের অবশিষ্ট। তো এইটারে কি এখন আমরা এইভাবে লিখতে পারি, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড বাই কোয়ান্টিটি সাপ্লাইড ইনটু, দেখেন এখানে ভাগ আকারে আছে, যদি আমি গুণ আকারে নেই আমাদের ভগ্নাংশটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। ক্লাস 6 এর মনে করেন আপনার হচ্ছে বেসিক কিছু বিষয়। তাহলে আমরা কি করি, ভগ্নাংশ বিপরীত করে দিই, পি চলে গেল উপরে আর চেঞ্জ অফ প্রাইস চলে আসলো কি। তো এটারে আমরা অবশেষে এইভাবে লিখতে পারি, এই হচ্ছে আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সূত্র। প্রথমে হচ্ছে আমাদের এইটা লিখলাম আমরা, তারপর এইটা রেফারেন্স ধরে এটা লিখলাম, তারপর এই লাইনে বিস্তারিত এখানে লিখলাম। তো 190 পাক্ষিক গুণ আকারে আছে, 100 100 দিলাম কাইটা। তো কাটার পরে আমাদের রইল শুধু এইটুকু অংশ। এইটুকু অংশে আমরা করলাম কি, হ্যাঁ এই দুইটা তো, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুইটা তো ভাগ আকারে আছে, আমি গুণ আকারে করে দিলাম। হওয়ার কারণে কি হলো, আমার যে নিচের ভগ্নাংশ সেটা কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। এরপর অবশেষে আমি এই রূপে নিয়ে আসলাম। তাহলে আমরা আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটা কি পাইলাম, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়ালস চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড বাই চেঞ্জ অফ প্রাইস মাল্টিপ্লাইড বাই প্রাইস বাই কোয়ান্টিটি সাপ্লাইড। আশা করি আপনারা যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটা বুঝতে পারছেন কিভাবে আসে। একবারে সেম টেকনিক ভাই, একবারে সেম চাহিদার স্থিতিস্থাপকতাতে যা করছিলাম একবারে তাই করছি, জাস্ট তফাৎ হইতেছে কি ওইখানে কোয়ান্টিটি ডিমান্ডেড ছিল, এখানে কোয়ান্টিটি সাপ্লাইড হইছে, আর কিচ্ছু না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের সূত্রটা কিভাবে আসে। যারা এইচএসসি তে আছেন তাদের সৃজনশীলের খতে কিন্তু আসে যে যোগানের স্থিতিস্থাপকতার সূত্র ব্যাখ্যা করো, তারপর হচ্ছে বা যোগানের স্থিতিস্থাপকতার সূত্র বিস্তারিত লেখো, হ্যাঁ চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র বিস্তারিত লেখো। তো তাদের জন্য মেইনলি আমি এটা করলাম। আর যারা অনার্স লেভেলে ইতোমধ্যে পড়ছেন আশা করি তাদের কাছে এইসব হচ্ছে ডাল ভাত, হ্যাঁ তাদের জন্য বোঝার খুব কষ্ট হওয়ার কথা না। তো এখন আমরা করব কি, এই সূত্র ব্যবহার করে দুইটা যোগানের স্থিতিস্থাপকতা কি করব, বের করব। তাহলে আমরা একটু করি মুছি, আপনারা যদি না তুলে থাকেন তাহলে একটু কষ্ট করে তুলে ফেলেন। ওকে, আপনারা একটা পজ করবেন, ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নেবেন। বাইরে একটা মিছিল যাচ্ছিল যার কারণে আমি ভিডিওটা থামিয়ে দেই, তো বাকি অংশ আমি করলাম। সেটা হচ্ছে দেখেন একটু আগে আমরা জানছিলাম, দেখলাম কি যে আমাদের এই হচ্ছে কি আমাদের সূত্রটা, তাই তো, যে তো এখন এটার কোনটার দ্বারা কি বোঝায়, তাহলে দেখেন আমরা একটু বিস্তারিত লিখে দিই। এটা হচ্ছে যোগানের পরিবর্তন, যোগানের পরিবর্তন কিউএস হচ্ছে প্রাথমিক যোগান, চেঞ্জ অফ প্রাইস হচ্ছে দামের পরিবর্তন, দামের পরিবর্তন, আর হচ্ছে প্রাইস হচ্ছে প্রাথমিক দাম। আপনারা জানেন দেশের পরিস্থিতি বর্তমানে কি, তো এখন হুটহাট করে মিছিল এসে পড়ে, যে যেভাবে পারতেছে সংগঠন করে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, একটু পরপর মনে করেন আচ্ছা মিছিল করা শুরু করে, শোডাউন দেওয়া শুরু করে। তো তাদের কারণে হচ্ছে ভিডিও মাঝপথে আটকাতে হয়। আর সামনের হয়তো আরও কয়েকটা ভিডিওতেও মানে যতদিন এরকম চলবে হয়তো আপনাদেরকে এই কষ্টটা করতে হতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো আমরা এইটুকু জানলাম যে আসলে কোনটা দ্বারা কি বোঝায়। তো আপনারা ওই সূত্রটা তোলার পরে আপনারা হচ্ছে এই অংশটা কি করবেন, তুলবেন। তো আমরা হচ্ছে যোগানের পরিবর্তন কি করব, বের করব। যোগানের পরিবর্তন বের করার উপায় কি, তাহলে আমরা যোগানের পরিবর্তনটা বের করব এইভাবে, পরবর্তী যোগান বিয়োগ পূর্ববর্তী যোগান। আমি আবারও বলি, পরবর্তী যোগান বিয়োগ পূর্ববর্তী যোগান। আর দামের পরিবর্তন বের করবো কেমনে, সিম্পল, পরবর্তী দাম, পরবর্তী দাম বিয়োগ পূর্ববর্তী দাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই টেকনিকে হচ্ছে কি আমরা
চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড এন্ড চেঞ্জ অফ প্রাইসটা আমরা কি করব, বের করব। তো এই হচ্ছে আমাদের যোগানের স্থিতিস্থাপকতা বের করার জন্য আমাদের শুরু থেকে যা জানা দরকার তা আমি সব কি করলাম এখন লিখলাম। এখন জাস্ট আমরা এই যে দুইটা যোগান সূচি নিচ্ছি, এখান থেকে আমরা যোগানের স্থিতিস্থাপকতা কি করব, ক্যালকুলেট করে দেখাবো। তো আপনারা একটু প্লিজ আবারও এইটা একটু তুলে নেন, স্ক্রিনশট নেন বা খাতায় তুলে নেন, ভিডিওটা পজ করে মুছি। তো আমরা প্রথমে এইটা থেকে সলভ করব, তারপর এইটা থেকে সলভ করব। আমি দুইটা সলভ করে দেখাবো যেন আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন। সো চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কি, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। পরবর্তী আমাদের কত, 40 বিয়োগ পূর্ববর্তী 30, তাহলে হইছে কত, 10। আর কোয়ান্টিটি সাপ্লাইড করতে প্রাথমিক কত, 30। আচ্ছা, এরপর হচ্ছে চেঞ্জ অফ প্রাইস কত, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী 25 মাইনাস 20, তাহলে কত হয় 5। আর প্রাইস কত আমাদের, প্রাথমিক দাম কত, 20। এই তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এইগুলোর মান কিভাবে বের করতে হয়। এখন আমরা কি করব, এই মানগুলো যা সূত্রে বসায় কাটাকাটি। এটা কত আসছে, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত, 10। চেঞ্জ অফ প্রাইস কত, 5। প্রাইস কত আমাদের, 20। আর হচ্ছে আপনাদের কোয়ান্টিটি সাপ্লাইড কত, 30। তাহলে আমরা করি, তাহলে হচ্ছে আমাদের কাটি 3, আর হচ্ছে আমাদের এটা হয় হচ্ছে 4/3, তাহলে এর মানটা আসবে আমাদের 1.333 সামথিং। তাহলে আমরা শুধু 1.33 কি করবো, এটা ধরে নেব এবং আমরা লিখবো সুতরাং ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়ালস 1.33। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। জাস্ট সিম্পল এটা বের করে করবেন কি, এই মানগুলো বসাই দিবেন, এরপর হইতেছে কোনাকুটি কাটাকাটি করবেন। কোনাকুটি কাটাকাটি না গেলে হচ্ছে এই দুইটা গুণ করে এরপর দেখবেন ভাগ করা যায় কিনা। ভাগ করা না গেলে মানে কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি করা না গেলে ভাগ করেন। মান দশমিকে আসলে আসতে পারে, মান ঋণাত্মক মানে মাইনাসে আসলেও আসতে পারে, এতে কিছু যায় আসে না। মান যেটাই আসবে ওইটা কি হবে, সঠিক। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে। তো এই হচ্ছে প্রথম সূচি, যেটা এই প্রথম সূচি থেকে আমাদের যোগানের স্থিতিস্থাপকতার মান পাইলাম কত, 1.33। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা মুছে ফেলি। এখন আমরা এই সূচিটা ব্যবহার করে কি করি, যোগানের স্থিতিস্থাপকতা বের করি। তা আমি মুছে ফেলি। আমার বোর্ডটা ভাই ছোট, আমাকে বারবার হচ্ছে লিখতে হয়, সাথে সাথে মুছতে হয়। তো আপনারা প্লিজ একটু কষ্ট করে যদি আমার সাথে সাথে লেখার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য ভালো। বারবার পজ করে হচ্ছে ভিডিও স্ক্রিনশট নিয়ে করতে হবে না। এই মানগুলো আমি মুছে ফেলি। আচ্ছা, আমাদের দেখেন চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত, পরবর্তীতে আছে 15 মাইনাস কত, 30। 15 মাইনাস 30 কত হইল আপনাদের, হইল -15। দেখেন এর আগের সূচিতে হচ্ছে যোগান বাড়ছিল, এখন এই সূচিতে যোগান কমছে, তাই মাইনাসে আসছে। আর প্রাথমিক কত, 30। চেঞ্জ অফ প্রাইস কত, 10 মাইনাস 15 -5। আর প্রাথমিক কত, 15। এই তো। তো চলেন এখন আমরা এটার মানও কি করি, বসায় ফেলি। তাহলে এটা কত হয়, -15 বাই চেঞ্জ অফ প্রাইস কত, -5। আচ্ছা, আর এখানে কত হয়, এখানে হয় আমাদের প্রাইস হচ্ছে 15 আর কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে 30। তাহলে দেখেন কাটলে -2 -3, তাই তো। এই হচ্ছে কি, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে কাটা যাবে। তাহলে রইল কত, 3/2। আমাদের 3/2 করলে কত হয়, একবার যায় 2, 1,
দশমিক দিয়ে 0 5 বার যায়, তাহলে আসছে কত 1.5। এই হচ্ছে কি আমাদের যোগানের স্থিতিস্থাপকতা বের করলাম। তো যারা বুঝেন নাই প্লিজ আপনারা কি করেন, বারবার ভিডিওটা দেখেন, আবার ভিডিওটা দেখেন যদি বুঝতে কোনো। এই ছিল আমাদের যোগানের স্থিতিস্থাপকতা। যারা বুঝেন নাই আরেকবার দেখেন, হ্যাঁ, আর তাও না বুঝলে প্রশ্ন করেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওতে আমরা করব যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। অবশ্যই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।